তাই আর উন্নয়নের বক্তব্য সামনে নেই, তাই আর এই মুহূর্তে বাঙালি অস্মিতার জিগির তুলেও শেষ পর্যন্ত তাকে তৃতীয় দিতে হলো, সামনে নিয়ে আসতে হলো নরম হিন্দুত্ব, অর্থাৎ জগন্নাথ ধামের পরে দুর্গা অঙ্গন, তারপর মহাকাল মন্দির। এই সমস্তটাই প্রমাণ করে দেয় যে শাসক দলের রাজনৈতিক পরাজয় ঘটেছে, রাজনৈতিক ভাবে তারা দেউলিয়া। অতএব উন্নয়নের যুক্তি নয়, বিকাশের যুক্তি নয়, মানুষের স্বার্থের যুক্তি নয়, এগিয়ে আসছে যে যুক্তিগুলো সেগুলো হচ্ছে আমি ছাড়া জুজুতে এসে ধরবে। সাংবিধানিক যুক্তি দেওয়ার জায়গায় মানুষের নাম থাকবে কি থাকবে না এখন সেটা নিয়ে বেশি সমস্যা হচ্ছে। মানে অনেক মানুষও বুঝতে পারছে না আমার নাম থাকবে কি থাকবে না, মানে এই জায়গাতে চলে গিয়েছে। ঠিক আছে অমিতাভ দা, আসছি আমি। অমিতাভ সিংহ স্যার রয়েছেন আমাদের সঙ্গে, কংগ্রেস মুখপাত্র। অমিতাভ বাবুর কাছেও আসবো ঠিক এই জায়গায়, কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখলাম এই মঞ্চে মৃত ভোটারকে তুলে এনেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটুখানি বক্তব্যটাও শোনাবো। এবং তিনি এই রণসংকল্প সভা থেকে যেটা বললেন সূচনা করে, তিনি বলছেন এরা সবাই জীবিত অথচ ভোটার তালিকায় এদের অস্তিত্ব নেই। উপস্থিত জনতার দিকে তাকিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, কি বলছেন, মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টার কি জবাব দেওয়া হবে না? বড় প্রশ্ন তিনি তুলেছেন। এটা আমি এটা শোনাই আগে দর্শকদেরকে এবং প্রত্যেকের থেকে এটারও ব্যাখ্যা দেবো। শোনো। আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় ৭৮ জন প্রাণ দিয়েছে, মারা গেছে লাইনে দাঁড়িয়ে। বিএলওরা আত্মঘাতী হয়েছে, সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছে। অপরিকল্পিত এসআইআর কে দায় করে তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই, যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে। আজকে চলুন একটা ছবি এবং তার সঙ্গে বক্তব্য তো শোনালাম, আরও বক্তব্য আছে, শোনাবো পরে পরে ক্ষণে ক্ষণে। অমিতাভ বাবুর কাছে আসি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। কংগ্রেসের এই জায়গা থেকে কি মনে হচ্ছে? কারণ আপনারা তো পথে নামেন মাঝে মধ্যে, কিন্তু তারপর আবার হঠাৎ করে দেখা যায় না। কীভাবে এগোচ্ছেন আপনারা? হ্যাঁ দেখুন, একটা কথা বলি যে এইটা আপনার বোধহয় ভুল একটা ব্যাখ্যা হলো। কংগ্রেস কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে বিভিন্ন ব্যাপারে কিন্তু পথে নামে। হতে পারে আমাদের তুলনামূলকভাবে সংগঠনটা এতটা শক্তিশালী অনেকের মানে এই মুহূর্তে নয়, যার জন্য হয়তো আমরা হাজার হাজার লোক নিয়ে রাস্তায় নামতে পারি না। কিন্তু আমাদের যেখানে যতটুকু শক্তি, কলকাতা শহরে তো বটেই, পশ্চিমবাংলার প্রত্যেকটা মফস্বল শহরে এবং জেলা শহরে আমাদের কিন্তু কর্মীরা গত ৪৮-৫০ বছর ধরে, এই দেখুন আমি ৭৮ সাল থেকে কলেজের ছাত্র সংগঠন করা, এটা যে কৌশিক, তাকেও আমি দেখেছি ৮৬-৮৭ সালে মেডিকেলে লড়তে। তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব প্রায় শেষ করে এনেছি, রাজ্য স্তরে নেতৃত্ব দিচ্ছি। সুতরাং আমরা যারা কংগ্রেস এখনও করছি, কোনো দলে যাইনি এবং কংগ্রেসটাই মন দিয়ে করছি, তারা কিন্তু জীবনের শেষ দিন অবধি রাস্তায় নেবে শাসক দলের বিরুদ্ধে লড়াইটা করব। যে প্রসঙ্গটা উঠছে সেটা হচ্ছে যে আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা হচ্ছে। ৮টা সারা ভারতবর্ষে এ পর্যন্ত নির্বাচন, প্রথম নির্বাচনের পর থেকে ৮টা এসআইআর চলছে, তার মধ্যে 7টাই করেছে কংগ্রেস সরকার। আপনি দেখুন তো এই 7টায় একটা মানুষও আত্মহত্যা করতে হয়েছে, একটা বিএলওকেও নার্ভাস ব্রেকডাউন হয়েছে বা স্ট্রোক হয়েছে বা কিছু হয়েছে। পশ্চিমবাংলাতে এবারে ১০৫ জন কম বেশি যারা হয় আত্মহত্যা করেছেন, না হলে টেনশন নিতে পারেনি মারা গেছেন, অথবা আত্মহত্যার চেষ্টা করেছেন। ১০৫ জন। আজকে কি এমন এসআইআর হলো যে এসআইআর মানুষের জীবন কেড়ে নিচ্ছে? আজকে এই জায়গাটাকে আমরা ধরতে চাইছি। আমরা দেখেছি যখন নোটবন্দি হয় কয়েকশো মানুষ লাইন দিয়ে তারা সহ্য করতে পারেননি, রাস্তায় মারা গেছেন। আমরা দেখেছি জিএসটি যখন হয় হাজার হাজার যারা ছোট ছোট শিল্পপতি হওয়ার পরিকল্পনা করছিলেন, স্বপ্ন দেখছিলেন, এমএসএমইগুলো যারা করছিলেন, তারা কিন্তু রাস্তায় বসে গেছে, আজও সেই ধাক্কা সামলাতে পারেননি। দেশভাগের সময় ধাক্কা সামলাতে পারেনি, অনেকে সমস্যা হয়েছে। না তাই নিয়ে কিন্তু আপনি তো লক্ষ্য, আমি সেটা বলছি না, কোনো প্রসেস যখন চলে তখন সেই জায়গা দিয়ে মানুষের সমস্যা হয়। এটা সরকারের চাপিয়ে দেওয়া জিনিস, চাপিয়ে দেওয়া। সরকার চাইছে বাংলার ভারতবর্ষের মানুষের গরিবরা থাকবে না। আপনি যদি অসাম্য দেখেন, ভারতবর্ষের বুকে ৮০ সালে যে অসাম্য ছিল, এই নিয়ে অনেক থিওরি আছে, আপনারা দেখেছেন হয়তো, সেই যে ইন্ডেক্স দেওয়া ছিল তার থেকে আজকে অসাম্য অনেক বেড়ে গেছে। আজকে যে কোভিডের সময় সাধারণ মানুষেরা ওই আমাদের কংগ্রেসের খাদ্য সুরক্ষা আইনের যে খাদ্য ১০০ দিনের কাজ এইসব নিয়ে বেঁচেছিলেন, আজকে ভাবলে অবাক লাগবে
যে আজকে ভারতবর্ষের মানুষ তার উপর ডিপেন্ড করছে। আর এদিকে আদানি আম্বানির মতন বেশ কিছু শিল্পপতি এই করোনা আমলে, কোভিড আমলে তারা কয়েক গুণ বাড়িয়ে নিয়েছেন। আজকে প্রকৃত ভারতবর্ষের অবস্থা হচ্ছে এইখানে। আজকে এই অবস্থায় আমরা এশায়ার করতে নেমেছি। এই অবস্থায় আমরা দেখেছি পশ্চিমবাংলার বুকে আমরা বারবার বলেছিলাম যে জিনিসটা 1.5 বছর 2 বছর ধরে লাগে, 6 মাস 8 মাস লাগে, 2 মাসে করতে যাবেন না, বিহারে কি করে হয়ে গেল, অসুবিধা হবে। আজকে কিন্তু আমাদের কথাতে 15 দিন হলেও বাড়িয়েছে এনুমারেটর ফর্ম দেওয়ার। আজকে কিন্তু এইটা অন্তত পক্ষে 6 থেকে 8 মাস সময়। বিহারে কতবার সময় লেগেছে? বিহারে সময় লাগেনি কে বললো? বিহারে তো অনেকদিন ধরে, যখন বিহারে এতটা নির্মমভাবে হয়নি। আজকে পশ্চিমবাংলায় যতটা নির্মমভাবে হয়েছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, আপনি কি বলতে পারেন এই মানুষগুলো এই হাওয়ায় মারা যাচ্ছে, টেনশনে মারা যাচ্ছে না? দেখছে নাম নেই। আজকে এই আপনার তথ্যগত ভুলের নাম করে কয়েক লক্ষ মানুষকে হয়রানি করা হচ্ছে। দোতলায়, অনেক জায়গায় দোতলায় তো উঠতে পারছেন না তারা। 70-75 বছর 80 বছরের মানুষকে তারা নিয়ে যাচ্ছেন সেখানে। আচ্ছা, এগুলো হয়নি? আপনি কি বলছেন? এসএমএস-এর মাধ্যমে সবাইকে জানানোর কথা, এই যে নাম্বারটা দেওয়া হচ্ছে, একটাও এসএমএস-এর মাধ্যমে জানানো হয়নি। আজকে আপনারা কি বলবেন? ঠিক আছে, চলুন, অনেকগুলো বিষয় গুরুত্ব রাখে ডেফিনেটলি, অবশ্যই প্রসঙ্গে আমি আসবো। তার আগে আবারও একটা মিশনের খাতায় যারা মৃত তাদেরকে আজকে মঞ্চে হাজির করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সংখ্যাটা হচ্ছে 10 জন। আমি কিছুক্ষণ আগেও বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম, তারই সঙ্গে সেই মঞ্চে তার বক্তব্য, আরও বক্তব্য আছে। তিনি নাম ধরে ধরে এক এক করে মঞ্চে ডেকে নিয়ে এরা জীবিত অথচ এদের নাম নেই, একেবারে সরাসরি আক্রমণ শানিয়ে দিলেন। শোনাই আপনাদেরকে বক্তব্য, অভিষেকের আরও একটা বক্তব্য শোনাই। তার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? অরিজিৎ দা মানে শুধুমাত্র অভিষেক 10 জনকে নিয়েছেন, আমি জানি না এই সংখ্যাটা কত হতে পারে, কিন্তু এই ছবিটা তো দেখতে হচ্ছে না। আমি প্রথমেই আজকে বলবো একটা পজিটিভ নোট আছে, যেটা আমরা গতদিনও বলেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা উন্নতি হয়েছে, স্বীকার করতে হবে। তিনি মানুষকে ভূত বলে অপমান করার থেকে মৃত শব্দটা ব্যবহার করেছেন, এটা কিন্তু একটা পজিটিভ নোট। এখন বিষয়টা হচ্ছে যে এই ভুলগুলো উনি করে ফেলেন। অপরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব, লড়াই না করে টপ করে নিউটনের আপেলটা মুখে খসে পড়েছিল, পিসিমণি খাইয়ে দিয়েছেন, পেয়ে গেছেন, হয়ে গেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা সময় সময় আলোচনা আসছে, সেই কথাগুলোর মধ্যে কয়েকটা কথা উল্লেখ করতেই হয়। দেখুন, মানুষকে বিভ্রান্ত করার না গোয়েবলস টেকনিকটা এখনো পর্যন্ত পৃথিবীর বুকে অ্যাপ্লিকেশন খুঁজে পায়, এবং পশ্চিমবঙ্গে তো মানে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। দেখুন, প্রতিটা বিতর্কে এসে তৃণমূলের সুপ্রিমো থেকে শুরু করে মুখপাত্র পর্যন্ত বিগত 7 দিন ধরে একটা নাম অবশ্যই নিয়েছেন, তিনি হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। তার দুঃখে এনারা কেঁদেছেন, তার দুঃখে এনারা ব্যথিত হয়েছেন, স্বাভাবিক আছে, কিন্তু কেউ একবারও বলছেন না তো। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর, আজ পর্যন্ত এই এখন বাজে সন্ধে 7:35, যেদিন অমর্ত্য সেনের কাছে নোটিশটা গেছিল আর আজকে 13 তারিখ সন্ধে 7:35 পর্যন্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কি ইলেকশন কমিশনের অফিসে যেতে হলো? উত্তরটা কি পাওয়া যাচ্ছে? কোনো মুখপাত্র বলছেন? কেউ বলছেন না, কারণ উত্তরটা হচ্ছে না। কেন না? এনারা এটা বলছেন না যে ইলেকশন কমিশন কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে সামান্য মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা উনি বলছিলেন ইন টার্মস অফ স্পেলিং এরর, বানানের ভুল ছিল। কেউ এখন ফর্ম ফিল আপ করতে যদি বানান ভুল করেন, ইলেকশন কমিশন তো সেটাকে রেকটিফাই করে দিতে পারেন না।